বন্ধুরা, গ্রিক লোককথার মধ্যে অনেক এমন যোদ্ধা এবং টাইটানদেরকে নিয়ে কথা রয়েছে যে যাদের শক্তির জন্য পুরো ব্রহ্মাণ্ড একেবারে কেঁপে ওঠে। এবং আমরা সবাই জানি যে গ্রিক মাইথোলজির মধ্যে ক্রাটোস আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, যে আসলে গড অফ থান্ডার থরকেও বরাবরের টক্কর দিতে পারছিল। কিন্তু সেই ক্রাটোসই সমস্ত টাইটানদের রাজা ক্রোনোসের কাছে ছোট পিঁমড়ের সমান ছিল। এসব ছাড়া আপনারা বন্ধুরা গ্রিক মাইথোলজির অ্যাটলাসকেও জেনে থাকবেন, যে আসলে পুরো ব্রহ্মাণ্ডকেই নিজের কাঁধের মধ্যেই তুলে রেখেছে। এমনিতে সময়ের দেবতা ক্রোনোস গ্রিক লোককথার মধ্যে এতটাই বেশি প্রমাণের শক্তিশালী যে যাকে গড অফ দ্য স্কাই জিউসও অতি সহজে মারতে পারবে না। ক্রোনোস চাইলেই অতি সহজেই পুরো একটি ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে। এমনকি ক্রোনোস যদি নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করে লড়াই করে, তখন অনেকগুলো দেবতা এসেও এই মহাশয়টিকে আটকাতে পারবে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে ক্রোনোসের সম্বন্ধে কথা বলছি, যাকে রেথ অফ দ্য টাইটান মুভির সবথেকে শক্তিশালী টাইটান বলা হয়েছিল, পুরোভাবে লাভা দিয়ে তৈরি এই দৈত্য এতটাই শক্তিশালী হয়ে থাকে যে চাইলে নিজের একটিমাত্রই পাঁচকে ব্যবহার করে পুরো পর্বতকেই ধ্বংস করে দিতেও পারে। কিন্তু ক্রোনোস কি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আগুন দিয়ে তৈরি হওয়া দানব সাট্টারকে কি হারাতে পারবে, নাকি ক্রোনোসের লাভার জন্য সাট্টারের আগুনই একেবারে বন্ধ হয়ে যাবে? বন্ধুরা, এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে ক্রোনোসের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এই দানবের ঝলককে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2012-তে আসা মুভি রেথ অফ দ্য টাইটানের মধ্যে। মুভির অনুসারে এই বিশাল মনস্টার আসলে সমস্ত টাইটানদের দেবতা, এমনকি সেই গ্রিক দেবতা হেডিস, পোসাইডন এবং জিউসকে তৈরি করেছিল। মুভির অনুসারে এই টাইটানের উদ্দেশ্য ছিল এই যে সে আসলে পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দিবে। এমনকি তার উদ্দেশ্য সামনে যে কেউ আসুক না কেন, সে আসলে কাউকেও ক্ষমা করতো না। আমরা যদি ক্রোনোসের শারীরিক গঠনের দিকে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এই দানবটি পুরোপুরি ভাবেই গরম লাভা দিয়েই তৈরি হয়েছিল এবং এই জন্যই ক্রোনোসের শ্বাসও যে কোনো বিংকে একেবারে মেরে দিতে পারে। এমনকি ক্রোনোস নিজের ইচ্ছে অনুসারে নিজের শরীর দিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো দিকেই লাভাকেও ছড়িয়ে দিতে পারে। এমনকি ক্রোনোস নিজের হাতের সাহায্যে আগুনের বড় বড় গোলাকেও ছাড়তে পারে। এমনকি ক্রোনোসের ছেড়ে দেওয়া শ্বাসও এতটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে যে যেটি আসলে যে কোনো জিনিসকেই একেবারে গলিয়ে রেখে দিতে পারে। ক্রোনোস আসলে আকারে এতটাই বেশি পরিমাণে বিশাল হয়ে থাকে যে নিজের একটিমাত্র অ্যাটাকের সাহায্যে চারপাশে একটি বড় ঘূর্ণিঝড়কেও নিয়ে আসতে পারে। কারণ একটি 1500 ফিটের দানবের একটি অ্যাটাকই এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার ফলে পুরো পৃথিবী একেবারে কেঁপে ওঠে। এমনকি হাওয়ার গতি এতটাই বেশি পরিমাণে বেড়ে যায় যে যার ফলে বড় বড় ঘূর্ণিঝড় এসে যায়। এমনকি ক্রোনোসের একটিমাত্র অ্যাটাক একটি শহরের সাথে সাথে বড় বড় পর্বতকেও সে অতি সহজেই ধ্বংস করে দিতেও পারে। যেহেতু ক্রোনোস আসলে সমস্ত টাইটানের পিতা হয়ে থাকে, এই জন্য সে অ্যাটাক করার জন্য অনেকগুলো টাইটানকেও একেবারে ডেকে নিতেও পারে। এমনকি তার শক্তি এতটাই বেশি পরিমাণে বেশি হয়ে থাকে যে যার সাথে লড়াই করতে অনেকগুলো দেবতাও একসাথে এসে করতে পারবে না। কিন্তু স্পার্সিয়ানের ম্যাজিক ক্রোনোসকে আটকে ফেলতে সক্ষম হয়ে গিয়েছিল, কিন্তু নাহলে পুরো দুনিয়ায় একেবারে ক্রোনোসের জন্য ধ্বংস হয়ে যেত। বন্ধুরা, এবার আসা যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সাট্টারের কাছে। বন্ধুরা, সাট্টার আসলে একটি আগুন দিয়ে তৈরি খুবই ভয়ঙ্কর একটি দানব, যে আসলে মাস্টার হাইমের মধ্যে রাজত্ব চালিয়ে যায়। এমনকি সাট্টারই হলো মাস্টার হাইমের রাজা এবং সাট্টার মুখ্য রূপে অ্যাসগার্ড এবং ওডিনের সব থেকে বড় শত্রু, যে অ্যাসগার্ডকে সববারই ধ্বংস করে দিতে চায়। কারণ এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে র্যাগনারকের সময় সাট্টারের অগ্নি অস্ত্রটি একেবারে অ্যাসগার্ডকে ধ্বংস করে দিবে। এবং এই ভবিষ্যৎবাণী থেকে বাঁচার জন্য ওডিন যখন সাট্টারকে হারিয়ে যখন তাকে বন্দী বানিয়ে নিয়েছিল, তখন সাট্টার ভবিষ্যৎবাণীকে সঠিক প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ওডিনের সাথে যুদ্ধ হওয়ার জন্য সাট্টার আসলে অনেকটাই বেশি প্রমাণে দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু যখন গড অফ মিস্ট্রি লোকি সাট্টারের মুকুটকে ইটারনাল ফ্লেমের মধ্যে দিয়ে দিয়েছিল, তখন সে নিজের শক্তিকে আবার পুনরায় পেয়ে যায় এবং তার উচ্চতা 1000 ফিটেরও বেশি হয়ে যায়। এবার সাট্টারের পাহাড় এবং বিশেষ গুণের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, সাট্টারকে মুভির মধ্যে একটি আগুনের দানব হিসাবে দেখানো হয়েছিল, কিন্তু তার আগুন একটি সাধারণ লাভা দিয়ে তৈরি না হয়ে বরং তার শরীরটি অবিরাম লাভা দিয়েই তৈরি হয়েছিল এবং এই কারণে এর আগুনের জন্য পুরো অ্যাসগার্ডই জ্বলে গিয়েছিল। এমনকি এর শরীরের তাপমাত্রা এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে আশেপাশের সমস্ত আবহাওয়ায় অনেকটাই বেশি পরিমাণে গরম হয়ে যায়। এমনকি সে আগুনকে কন্ট্রোল করার সাথে সাথে সে নিজের আগুনের সাহায্যে হাতিয়ারকেও একেবারে তৈরি করে নিতে পারত। এমনকি সাট্টারের কাছে একটি শক্তিশালী অস্ত্র রয়েছে যার নাম হলো টিউবলাইট শট, এবং সাট্টার নিজের এই টিউবলাইট শটকেও ব্যবহার করে আগুনের অ্যাটাককেও অতি সহজেই প্রডিউস করতে পারে। এবং এই অ্যাটাকের
এর প্রভাবে গড অফ থান্ডার থর অনেকটাই পিছনে চলে গিয়েছিল। এমনকি সাট্টার যখন নিজের দুর্বল অবস্থার মধ্যে ছিল তখনও সে গড অফ থান্ডার থরকে বরাবরের টক্কর দিতে পারছিল। কিন্তু সাট্টার যখন ইটারনাল ফ্লেমের শক্তিকে পেয়ে যায় তখন থর এর সাথে লড়াই করা তো দূরের কথা, বরং সে নিজের চোখের সামনেই অ্যাসগার্ডকে ধ্বংস হতে দেখতে পায়। কিন্তু থরের একটু মাত্র সাহস হয়নি যে যার সাহায্যে সে সাট্টারকে একেবারে আটকাতে পারবে। এমনকি সাট্টারের অ্যাটাকের জন্য গড অফ ডেথ হেলাও একেবারে হেলের দিকেই চলে গিয়েছিল। এবার বন্ধুরা আসা যাক সাট্টারের ডিউরেবিলিটির কাছে। বন্ধুরা সাট্টারকে আসলে কোনোভাবেই ইনজেক্ট করা যাবে না, এই জন্য হেলার সমস্ত প্রকার অস্ত্রগুলোই সাট্টারের উপর পুরোপুরি ভাবেই বিফল হয়ে যাচ্ছিল। এমনকি সাট্টারের টিউবলাইট শট সাট্টারের নিজের ইচ্ছা অনুসারে তার অস্ত্র ইনক্রিজ এবং ডিক্রিজ হতে পারত। এমনকি এই টিউবলাইট শটটিও ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত সাট্টার একেবারে বেঁচে রয়েছে। এই জন্য অন্য কোন রকম হাতিয়ার সাট্টারের হাতিয়ারকে একটু মাত্র ধ্বংস করতে পারে না। এবং যেমন ভাবে গ্রিক মাইথোলজির ক্রোনোস পুরো ইউনিভার্সকে ধ্বংস করার ক্ষমতা রাখে, তেমন ভাবে কমিকের সাট্টারও ক্রোনোসের মতোই অমর হওয়ার সাথে সাথে সেও খুব কম সময়ের মধ্যে গ্যালাক্সিকে ধ্বংস করে দিতেও পারে। কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখানো সাট্টার পুরোপুরি ভাবে একটি গ্যালাক্সিকে তো ধ্বংস করতে পারবে না। কিন্তু আপনারা এমসিইউ সাট্টারকেও এক প্রকারের অমর জীব বলতে পারেন, কারণ সাট্টারের মাথা থেকে যতক্ষণ না পর্যন্ত মুকুটকে আলাদা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সাট্টার মারা যায় না। এমনকি সাট্টারের মুকুট আবার ইটারনাল ফ্লেম পেয়ে যাওয়ার পরেই সে আবার পুনরায় বেঁচে উঠে। অর্থাৎ এই দুটো মনস্টারের মেন পাওয়ারই হলো ফায়ার। এমনকি এই দুটো মনস্টারই লিমিটলেস ফায়ারকে প্রডিউস করতে পারে। এমনকি এই দুটো মনস্টারের শরীর পুরোপুরি ভাবেই আগুন দিয়েই তৈরি। এমনকি এই দুটো মনস্টারই আগুনকে পুরোপুরি ভাবেই নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি এই দুটো মনস্টারের স্ট্রেংথও অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি এই দুটো মনস্টারই যুদ্ধের মধ্যে থামেও না। এমনকি এই দুটো মনস্টারই এক প্রকারের ইমমর্টাল বিং। অন্যদিকে যেমন টিউবলাইট শটকে ব্যবহার করে সাট্টার আসলে সবকিছুকেই করতে পারে, অন্যদিকে ক্রোনোস নিজের টাইটানদের সাহায্যে সবকিছুকে একেবারে করাতে পারে। অর্থাৎ এই দুটো মনস্টারের শক্তি এবং বৈশিষ্ট্যতার দিকে অনেকটাও বেশি পরিমাণে তফাৎ নেই এবং এই দুটো মনস্টারের উদ্দেশ্যই প্রায় সমান হয়ে থাকে। একদিকে যেমন ক্রোনোস পুরো পৃথিবীকে নষ্ট করে দিতে চায়, অন্যদিকে সাট্টার পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দেয়। কিন্তু আকারের দিকে আমরা এই দুটো মনস্টারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অন্তর দেখতে পাই। আসলে যেখানে সাট্টার হলো 1000 ফিট লম্বা একটি বিশালাকার দানব, অন্যদিকে ক্রোনোস 1500 ফিট লম্বা হওয়া একটি বিশালাকার দানব। কিন্তু আকারের কথাকে যদি একেবারেই ছেড়ে দেওয়া হয় তাহলে সাট্টার ক্রোনোসের থেকে অনেকটাই বেশি পরিমাণে এজাইল এবং ফ্লেক্সিবল হয়ে থাকে। এই জন্য ক্রোনোস অ্যাটাক করার আগে সাট্টার বারবার ক্রোনোসের উপর অ্যাটাক করতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ক্রোনোসের অগ্নির সম্বন্ধে কথা বলবো তাহলে সাট্টার পুরোপুরি ভাবে ফায়ারকে কন্ট্রোল করতে পারে। এই জন্য ক্রোনোসের অ্যাটাক গুলো সাট্টারের উপর বিফল হয়ে যাবে। অন্যদিকে সাট্টারও ক্রোনোসকে মারতে পারবে না, কারণ ক্রোনোসকে শুধুমাত্র ট্রায়ানের ম্যাজিক্যাল অস্ত্র দিয়ে মারা যায়। অন্যদিকে সাট্টারের শরীর থেকে তার মুকুটকে আলাদা করে সাট্টারকে অতি সহজেই হারানো যেতে পারে। এই জন্যই সাট্টার কখনোই ট্রায়ানের ম্যাজিক্যাল অস্ত্রকে কখনোই পাবে না। অন্যদিকে ক্রোনোস সাট্টারের শরীর থেকে তার মুকুটকে আলাদা করে দিতেও পারবে এবং এইভাবে ক্রোনোস সাট্টারকে হারিয়ে দিতেও পারবে। বন্ধুরা, তাই আমার মতে এই দুটো আগুনের দৈত্যের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে ক্রোনোস এই লড়াইকে জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাট্টার ভার্সেস ক্রোনোসের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।